নমস্কার, আমরা কণ্ঠস্বরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা কিছু ধর্ম বনাম রাজনীতি এবং অসমের ত্রিস্তরীয়ভাবে যে বিদ্যুৎ মাসুল বাড়ানোর, যে বিদ্যুতের নিরিখ যে বাড়ানোর চেষ্টা চলছে, সেই সমস্ত বিষয়গুলো পর্যালোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অভিজিৎ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের কণ্ঠস্বর অনুষ্ঠানে। নমস্কার। আমরা প্রথমে আপনার থেকে জানতে চাইব, যেহেতু আপনি মহাকুম্ভ চলছে, আপনি কুম্ভে স্নান করে এসছেন, পাপ ধুয়ে এসছেন বলা যেতে পারে। সবাই বলছে কুম্ভে স্নান করলে পাপ ধুয়ে যায়। 144 বছর পর মহাকুম্ভের আয়োজন, সেখানে আয়োজনটা কেমন ছিল এবং আপনার কেমন অনুভূতি? দেখুন, অতুলনীয় আয়োজন ছিল। যেরকম প্রশাসন শেখার আছে, ঠিক প্রশাসন যেভাবে কাজ করেছে, প্লাস এত সুন্দরভাবে ট্যাক্টফুললি এত বড় একটা কুম্ভ কোনো রকম দুর্ঘটনা ছাড়া যে আয়োজন করেছে, এর জন্যে আমি যে রাজনীতিরই হই, আমি কিন্তু এই যোগী সরকারকে, সে আমি হিন্দু হই আর মুসলমান হই, যোগী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এবং নিঃসন্দেহ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা কুম্ভ মেলার আয়োজন করে সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে এবং হিন্দুদের যে হিন্দুত্ব বোধটাকে যে জাগরণ করে দিয়েছে, এর জন্যে আমি আমার তরফ থেকে এই সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মানে এই যে মহাকুম্ভের যে আয়োজন আপনি দেখেছেন, সেখানে দেখে আপনি অভিভূত হয়েছেন এবং তার জন্য আপনি প্রধানমন্ত্রী এবং যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশের, তাকেও তিনি ধন্যবাদ জানাচ্ছেন। তার সঙ্গে আরেকটা বিষয় জানতে চাইব যে একই সময় একই দিনে শুরু হয়েছে গঙ্গাসাগর মেলা। ভারতবর্ষে যারা হিন্দু বাঙালিরা আছেন, আমাদের গঙ্গাসাগর কথায় রয়েছে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তো গঙ্গাসাগরও সেই মেলা চলছে। তো এই যে গঙ্গাসাগর মেলার আয়োজনে দেখা যাচ্ছে প্রতিবার একটা কথা উঠে আসে যে কেন্দ্র সরকার কিন্তু দরাজ দিলে যেভাবে সাহায্য করছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রয়াগের বা কুম্ভ 12 বছর পর পর যখনই কুম্ভের অনুষ্ঠান হয়, কুম্ভ ক্ষেত্রে যেই সহযোগিতা করে থাকেন, সেই সহযোগিতা কিন্তু গঙ্গাসাগরে করেন না। মানে কেন এরকম দ্বিচারিতা হয়? দেখুন, যে সরকারই বলুন, আজকে 10 বছর কংগ্রেস সরকার, তারপরে বিজেপি সরকার, তাদের কিন্তু একটা জিনিস ভুলে গেলে হবে না যে পশ্চিমবঙ্গে যেই রাজনীতি দলেই তা পশ্চিমবঙ্গে শাসন করুক, আজকে কুম্ভে যে ফেসিলিটিটা পাচ্ছে, সেই ফেসিলিটিটা গঙ্গাসাগর কেন পাচ্ছে না? আপনি যে নাঙ্গা সাধুকে আপনি কুম্ভতে দেখতে পাচ্ছেন, কিন্তু গঙ্গাসাগরে গেলে আপনি দেখতে পাবেন যে ওখানে কিন্তু তারা পার্মানেন্টলি প্রায় 10 থেকে 15 জন নাগা সাধু বছরের পর বছর ওখানে তপস্যা করছে, সাধনা করছে। আর এটা তো কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর গঙ্গাসাগরেও তো সেম জিনিস, যেটা কুম্ভই হচ্ছে, গঙ্গাসাগরে প্রত্যেক বছরে ওই দিনে আমাদের আশ্রমে, কপিলমুনির আশ্রমে সব মানুষ যায়। এবং এটা কুম্ভ তো 12 বছর পরে, আর এই মহাকুম্ভ 144 বছর পরে হয়েছে। কিন্তু ভুলে গেলে হবে না, গঙ্গাসাগর কিন্তু কোনো বছরের পর বছর ধরে এটাই সবাই জানে যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। ওই কপিলমুনির আশ্রমেও সারা ভারতবর্ষে যত বড় বড় মহারাজ আছে, যত বড় বড় সাধু আছে, যত আমাদের হিন্দু ধর্মের যত মানুষ আছে যারা সাধনা করছে, হিন্দু ধর্মকে নিয়ে চর্চা করছে, সবাই কিন্তু ওইখানে আসছে। আমরা গঙ্গাসাগরের কথা বলছিলাম, কপিলমুনির আশ্রম। কপিলমুনি সেই ঋষি, সেই তেজস্বী ঋষি, যার কপিলমুনির যেই তেজ রাশিতে যে মানে ভগীরথের বংশের 100 জন যিনি মানে পুত্র যারা ভস্মীভূত হয়ে গেছিল, গঙ্গাকে সন্তুষ্ট করার পর সেই কপিলমুনির অভিশাপে যেখানে তারা প্রাণ হারিয়েছিল, সেই গঙ্গা ভারতের বুকে বা পৃথিবীতে আসার পর তারা প্রাণ ফিরে পায়। এবং কপিলমুনির যেখানে আশ্রম, সেখানে বলা হয় যে সেখানে গঙ্গা
কপিল মুনিকে ভাসিয়ে নিতে পারে না বা এই আশ্রমকে। এবং কপিল মুনির আশ্রম শুধু যে সেখানে রয়েছে না, হিন্দু বাঙালিরা যেখানে যেখানে রয়েছে তাদের মানে এটা সীমা নির্ধারণ করে দেওয়া হয়। গঙ্গা হোক বা আমরা দেখেছি বরাক উপত্যকায় আপনার বদরপুর ঘাটেও রয়েছে কপিল মুনির আশ্রম। তো সেইভাবে কপিল মুনিকে হিন্দু সমাজে পূজা করে আসছে। তার জন্য যে আজকে গঙ্গাসাগর যেতে গেলে যেভাবে আমাদেরকে প্রায় 2 ঘন্টা আমাদের ত্রিবেণী সঙ্গমকে পার করে আমাদেরকে যেতে হয়, তো তার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা ব্রিজের দরকার, আপনার মনে আছে হয়তো তদানীন্তন মুখ্যমন্ত্রী বা বর্তমানে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রীকে, নরেন্দ্র মোদীকে তিনি বলেছিলেন তার আগের টার্মে যে জাপানের কোলাবোরেশনে আপনি অনুমতি দিলেই আমরা ব্রিজ তৈরি করতে পারছি গঙ্গাসাগরে পৌঁছে যাওয়ার জন্য। কিন্তু সেই অনুমতি কেন্দ্র দেয়নি এবং রেলপথে কোনো যোগাযোগের ব্যবস্থা নেই। সেখানে মানে জলপথে গিয়েই সেই গঙ্গার পাড়ে উঠতে হয়, তার মধ্যে দিয়ে আবার ওই কাকদ্বীপ টাকদ্বীপ হয়ে বিভিন্ন পথে। তবে বর্তমানে যে ইনফ্রাস্ট্রাকচার আপনি যে কথা বলেছেন, 15 জন বা সাধুরা সেখানে করেন, কারণ গঙ্গাসাগরের পাড়টা এইরকম, কিন্তু প্রয়াগরাজে হচ্ছে আপনার গঙ্গার পাড়ে, আর ওখানে হচ্ছে গঙ্গা সাগর, ওখানে সাগর যে বঙ্গোপসাগর রয়েছে তার পাশে আপনার খুব বড় উঁচু করে আপনার বানানো যায় না, স্ট্রাকচার বানানো যায় না, সব নিচু নিচু, যাতে যেই হাওয়া আসে, যেই সাইক্লোন আসে সমুদ্রে, তার থেকে বাঁচার জন্য সেখানে ওই রকম সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। ছোটো ছোটো ঘরের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আপনার সাধনা করার জন্য, তাদের সাধন ভজন করার জন্য ওখানে ব্যবস্থা করা হয়েছে। পুরোটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে সেটা সম্পূর্ণ রাজ্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার, যা কিছু করা হয়েছে লোকেদের থাকার ঘরটা সমস্ত কিছু কিন্তু রাজ্য সরকারের তরফে করা হয়েছে। এই যে বদান্যতাটা আপনার আবার দেখা যাচ্ছে যে বাঙালি হিন্দুদের ভোটের জন্য কিন্তু মরিয়া পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি একের পর এক তাদের দলের নেতৃত্ব পরিবর্তন হচ্ছে, কেউ বা মন্ত্রী পাচ্ছেন, কিন্তু এই চিত্রটা কিন্তু বদলালো না। আপনি যদি ভারতবর্ষের রাজনীতিটা দেখে থাকবেন তাহলে আপনি দেখবেন যে বাঙালিরা সব সময় ডিপ্রাইভ হচ্ছে। সেটা যদি আপনি বলবেন যে পশ্চিমবঙ্গকে ডিপ্রাইভ করছে, সেটাও যেরকম সঠিক, ঠিক সেই রকম আজকে যে বাংলাদেশে এই যে বাঙালি হিন্দুরা যে নিপীড়িত হচ্ছে, তাদের জন্যে গভর্নমেন্টের যে এফেক্ট, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বাঙালিরা ডিপ্রাইভ হচ্ছে। তাতে হিন্দু বাঙালি মারলে আজকে আপনি দেখবেন যে কোনো জায়গায় যদি আমাদের ভারতবর্ষ যদি অন্য সম্প্রদায়ের মানুষকে হত্যা করে বা বাংলাদেশে যে ধরনের ঘটনা হচ্ছে, সারা পৃথিবীতে বা ভারতবর্ষ থেকে একটা খুব বড় ধরনের রিপ্রিকেশন আসে, যেটা নাকি এখন অবধি এসছে বলে আমি দেখতে পেলাম না। ঠিক সেই রকম আজকে যদি উত্তরপ্রদেশে প্রয়াগরাজে যদি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা খরচা করে তাতে একটা মহা তীর্থস্থান গড়ে তোলে, তাহলে এই গঙ্গাসাগর, যেখানে নাকি গঙ্গা সমুদ্রের মিলন হয়েছে, এবং যে তীর্থটা আজকে না প্রথম থেকেই বলা হয় যে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার, তাহলে কিসের জন্যে এখানে ইনফ্রাস্ট্রাকচার এখন অবধি হলো না? আর ওখানে যে গঙ্গার ওপর দিয়ে যখন যেতে লাগে, তখন জানেন আপনি যে জোয়ার ভাটার একটা সিস্টেম আছে, আপনি কিন্তু সবসময় লঞ্চ বা জাহাজ নিয়ে যেতে পারবেন না, যখন জোয়ার থাকে তখন যেতে পারবেন না। সুতরাং সেটাও কিন্তু যেভাবে নদীর বালি সরাতে লাগে, সেই ধরনের সিস্টেম কিন্তু কেন্দ্রীয় সরকার এখন অবধি করেনি। আর এটা তো ঘটনা যে মমতা ব্যানার্জি বারংবার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারংবার বলার পরেও কেন্দ্রীয় সরকার কিন্তু এর ওপরে কোনো সজাগ দৃষ্টি রাখেনি। এবং একদম দেখার মতো কথা যে যদি উত্তরপ্রদেশে তোমরা তীর্থর জন্যে গভর্নমেন্টের তরফ থেকে হাজার হাজার কোটি টাকা দিতে পারো, তাহলে গঙ্গাসাগরের জন্যে এই এত বৃহৎ একটা, যেখানে নাকি কপিল মুনির আশ্রম আছে, সেইখানের জন্যে তোমরা কত টাকা ব্যয় করেছো তার একটা শ্বেতপত্র দাও, তাহলেই তো বোঝা যাবে যে হ্যাঁ আমরা অনেক টাকা ব্যয় করেছি। সেরকম ধরনের তো কিছু বলতে পারছে না।
আর এই ধরনের যদি একটা বিভেদমূলক নীতি থাকে তাহলে এটা হওয়া উচিত না। সবাই ভারতীয়, সবাই ভারতবর্ষের অধীনে, আমাদের সবার প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, সবার পশ্চিমবঙ্গের সবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং এরকম বিভেদ করে, নিজেদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে পশ্চিমবঙ্গকে ডিপ্রাইভ করলে তাহলে বাঙালিরা কোনো সময় এটা ভালো চোখে দেখছে না। এটা শুধু পশ্চিমবঙ্গে বাঙালি কথা না, এটা একটা ধর্মীয় ঐতিহ্যের কথা। গঙ্গাকে যিনি এনেছিলেন, যেই জায়গা যেখানে তার জীবন পেয়েছিল সেই জায়গাকে অবহেলা করা হচ্ছে। একটা জিনিস কিন্তু হচ্ছে যে মানে ধর্ম বনাম রাজনীতি, তার সঙ্গে ভাষাগত যে ঐক্য, মানে হিন্দিভাষী বলে যে ঐক্য, তাদের কিন্তু ঐক্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য দেখা যাচ্ছে যে তারা যদি বেঙ্গলের বাইরে কিছু হয় বা বাঙালিদের মানে ভাষা সংস্কৃতি সমস্ত কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে, যেমন আপনার রাজনীতির ক্ষেত্রে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে যে উড়িষ্যাতে যখন নির্বাচন হয়েছিল তখন ভারতীয় জনতা পার্টির লোকেরা কিন্তু, নেতৃত্বরা কিন্তু গিয়ে বলেছিলেন যে ওখানে বাংলা ভাষা যারা আছে, বাংলা ভাষীরা যারা আছে তাদের ভাষা সাহিত্য সমৃদ্ধি করা হবে। কিন্তু তার উল্টোটা হলো, তার পরবর্তীতে ইলেকশনের পরবর্তীতে দেখা গেছে উত্তরপ্রদেশ থেকে বাঙালিদের বিতাড়িত হতে হলো। তো এই যে আপনার বা লোকসভা ইলেকশন বলুন বা রাজ্যের ইলেকশন বলুন, সব জায়গাতে আপনি দেখবেন এখন কিন্তু আমাদের হিন্দি ভাষাটাকে এইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে যে ত্রিপুরাতেও তার মুখ্যমন্ত্রী হিন্দিতেই বক্তব্য রাখছেন এবং ত্রিপুরাতে যারা নেতৃত্ব যাচ্ছেন হিন্দিতে বক্তব্য রাখছেন, সেখানে দেখা যাচ্ছে বাঙালি নেতৃত্ব নেই এই দলটাতে। দেখুন, এটা তো ঘটনা যে বিজেপির বাঙালি নেতৃত্ব নেই বা বাঙালি নেতৃত্বকে নিজেরা তৈরি করতে চায় না। আপনি যদি আসামেও দেখেন যে আমাদের যারা বিজেপির বাঙালি নেতৃত্ব ছিল তার মধ্যে সব থেকে যাকে প্রাধান্য দেওয়া উচিত ছিল এবং যিনি সৎ এবং নির্ভীকভাবে এই গভর্নমেন্টটাকে নিয়ে পরিচালন করছিল, পরিমল শুক্লবৈদ্য, তাকেও এখান থেকে নিয়ে চলে গেল। আরেকটা কথা হচ্ছে যে হিন্দির কথা বলছেন, নিশ্চয়ই হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা, সবাইকে এটাকে গ্রহণ করতেই লাগবে, এটা রাষ্ট্রীয় ভাষাকে নিতে লাগবে। কিন্তু তার সঙ্গে আমার নিজস্ব যেটা ভাষা, যেমন আমরা যারা আসামে আছি, আমাদের অসমীয়া ভাষাটা আমাদের প্রত্যেক বাঙালিদের এবং প্রত্যেক জনগণকে, প্রত্যেকটা মানুষকে এটাকে গ্রহণ করতে লাগবে যতদিন আমরা আসামে থাকছি। এটাই হচ্ছে নিয়ম যে প্রত্যেকটা জায়গার যে ভাষা সেই ভাষাটাকে সবাইকে গ্রহণ করতে লাগবে, এটাই নীতি হওয়া উচিত। ঠিক সেই রকম আজকে আপনি দেখুন বিজেপি সরকার, দিল্লিতে নির্বাচন হচ্ছে, দিল্লিতে আপনি জানেন যে 15 থেকে 20% বাঙালি ভোটার আছে, অথচ বিজেপির একটা বাঙালি ক্যান্ডিডেট দেয়নি। তো এটা নিয়ে বিরোধীদের সজাগ হতে হবে। ওদের তো সুযোগ করে দিয়েছে, সেই সুযোগটাও যদি না নিতে পারে তো সেই সুযোগটা নিশ্চয়ই কংগ্রেস বা আপের নেওয়া উচিত ছিল, ওদের বাঙালি ক্যান্ডিডেট দেওয়া উচিত ছিল। আমি জানি না ওরা বাঙালি ক্যান্ডিডেট দিয়েছে কিনা। ওরাও যদি ওই সেম নীতি নিয়ে চলে তাহলে তো সবসময় ডিপ্রাইভভাবে পিছিয়ে যাবে। এই দিক দিয়ে যদি বলেন আমরা তো সবসময় মমতা ব্যানার্জিকে সাধুবাদ দেব, উনি কিন্তু আর যাই করুক একটা কথা কিন্তু সবসময় বলে, আগে বাঙালি তারপরে অন্য। আমরা আরও একটা বিষয় যখন কথা হচ্ছিল বাঙালি এবং বাঙালিয়ানার বিষয় নিয়ে, তখন একটা বিষয় যে ভারতবর্ষে যে আপনার প্রয়াত সুব্রত রায় যেমন একটা আইকনিক ফিগার ছিল, তার যে সাহারা সাম্রাজ্য ছিল, তার পরবর্তীতে দেখা যায় যে আর একজন বাঙালি উঠে এসছেন, যে লক্ষণ শেঠ, যিনি মানে আপনার বন্ধন ব্যাংকের প্রতিষ্ঠাতা। তো তাছাড়া তো আর দেখা যাচ্ছে যে বাঙালি মানে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না বাঙালি সেরকম সাকসেসফুল, সেরকম ন্যাশনাল লিডার। না, বাঙালি তো ন্যাশনাল লিডার আছে। প্রণব মুখার্জি এত বড় একজন ন্যাশনাল লিডার ছিলেন, উনি তো ছিলেন আমাদের। তারপরে এখনও যদি দেখবেন আপনার এই বন্ধন ব্যাংকের যিনি মালিক বা ভারতবর্ষের বড় বড় যে আইএএস অফিসার তারা বাঙালিরাই আছে, তাদের ব্রেন বুদ্ধি নিয়েই কাজ করছে। এবং আজকে আমেরিকার যে নতুন সরকার হয়েছে সেখানেও মন্ত্রিত্ব বাঙালিদের থেকে পেয়েছে। তো সেটা কথা না।
আজকে কথা হচ্ছে যে ধর্মটাকে কোনো সময় ব্যবসায়ী করা উচিত না। আজকে কুম্ভতে আমি একটা জিনিস কিন্তু লক্ষ্য করলাম, এবং আমি রাত্রি 12টার সময় যখন 14 তারিখ কুম্ভস্থানে গেছি, তখন দেখলাম হঠাৎ একটা হিন্দিভাষী ভদ্রমহিলা এসে বলল, এ ক্যা হো রা হ্যায়, हम खाना के लिए थोड़ा बोला जो जहाँ नांगल लगाया तो हमको हटा दिया, बोले यहाँ व्यवस्था नहीं है। তো এটা কিন্তু ঘটনা যে কুম্ভর যে একদম যে জায়গাটা প্রয়াগরাজে যে জায়গাটায়, ওখানে কিন্তু খাওয়া দাওয়ার যে যারা এত কোটি কোটি মানুষ এসছে, তাদের যেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা উচিত সেই জিনিসটা কিন্তু হয়নি। সেটার দায়িত্ব তো ওই আদানি গ্রুপ নিয়েছে। আদানি গ্রুপ নাকি খাওয়াচ্ছে লোকেদেরকে, তবে একটা টাইমিং এ খাওয়াচ্ছে না। এটা একটা এরকম বলছে। আমার মনে হয় না যে আপনি আরও মানুষের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন যে ঠিকমতো এই দায়িত্বটা পালন করেছে কিনা। দেখুন, আদানি তো সারা ভারতবর্ষ সব কিছুই নিয়ে নিয়েছে, সঙ্গে যদি ধর্মটাকেও নিয়ে নেয় তাহলে এটা খুব বেশি অবাক হওয়ার কিছু নেই। ও ধর্মটাকেও ওরা পারচেস করতে পারে, সেই ক্ষমতা ওদের আছে, যখন নাকি কেন্দ্রীয় সরকারের হাত তাদের মাথায় আছে। তো সেটা আপনি তো জানেন। মানে আপনি যেটা বলতেছেন ধর্ম বনাম রাজনীতির একটা ওখান থেকে চলছে, যে আগামীতে প্রধানমন্ত্রী কে হবে, তার মানে আগামীতে প্রধানমন্ত্রী কে হবে সেখানে অভয় সিং আইটিআই ফেরত ছেলে সন্ন্যাসী হয়েছে, সে বলে দিচ্ছে যে আগামীতে প্রধানমন্ত্রী হবে যোগী আদিত্যনাথ আর নরেন্দ্র মোদী হবে রাষ্ট্রপতি। তো এই ধরনের ভবিষ্যৎবাণী হচ্ছে সেখান থেকে। ধর্ম বনাম রাজনীতির একটা লড়াই চলছে সেখানে। দেখুন, সেটা না, সেটা তাদের নিজেদের ম্যাটার, কে প্রধানমন্ত্রী হবে বা কে রাষ্ট্রপতি হবে। আমার কথা হচ্ছে যে যদি আপনি রাজনীতির দিকটা একটা জায়গায় রাখবেন আর ধর্মটাকে যদি একটা জায়গায় রাখবেন, আপনি কিন্তু এখানে দেখবেন যে উত্তরপ্রদেশে যেভাবে এই কুম্ভর নামে যেভাবে লোকেদের থেকে মানে যে কোনোভাবে এইখানে সারা পৃথিবীতে এই যে কুম্ভ কুম্ভ করে যে একটা টিভির প্রচার হচ্ছে, একটা অ্যাড হচ্ছে, বা ওখানে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, বড় বড় কোম্পানি এসে রাস্তাঘাট করছে, তাতে কি হচ্ছে না, নিশ্চয়ই একটা উন্নতি তো হচ্ছেই। সেকেন্ড কিন্তু একটা জিনিস হচ্ছে যে ভারতবর্ষে এই কুম্ভটাকে নিয়ে একটা ব্যবসায়িকভাবে মানে ইকোনমিক্যালি ডেভেলপ করার চেষ্টা করছে। কারণ আপনি দেখেছেন যে আজকে কুম্ভতে আইআরটিসি যে গেস্ট হাউস, তার একদিনের ভাড়া 30,000 টাকা। কিসের জন্য হবে? আজকে যদি আমি ধর্মের জন্যে, আপনি জানেন যে এই গভর্নমেন্টটা ধর্মের ওপরে ভিত্তি করেই কিন্তু এই সরকার। আর এটা তো মানে ছোট শিশু থেকে বৃদ্ধ অবধি সবাই জানে যে এই গভর্নমেন্টটা হিন্দুত্বের রক্ষাকারী বা হিন্দুত্ব রক্ষার কথা তারা বলে। তাহলে মানুষ যদি ওই কুম্ভে যাচ্ছে মোক্ষ লাভ করার জন্য, সেখানে দেখা যাচ্ছে তাদেরকে তো প্রচুর পরিমাণে টাকা দিতে হচ্ছে। তো এই ফ্লাইট ফেয়ার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, তাতে কোনো সরকারের নিয়ন্ত্রণ নেই। হোটেল ভাড়া সমস্ত কিছু বেড়ে গেছে, তাতে কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। এটা তো হতে পারে না। সরকার তো ব্যবসায়ীকে সুযোগ করে দিচ্ছে, তাহলে বলা যেতে পারে। এটা তো কোনোদিনও হতে পারে না। কারণ হচ্ছে যে ওখানে যদি থাকার জন্যে একদিনে মিনিমাম গভর্নমেন্টের যেটা আইআরটিসির হাউস যদি 30,000 টাকা রেন্ট নেয়, তাহলে কি কোনো মনে হয় যে কোনো মধ্যবিত্ত ওইখানে পৌঁছাতে পারবে? গরিব তো বাদ দিন। আর সেকেন্ড হচ্ছে যে সাধুদের জন্যেও তো সুন্দরভাবে যে ব্যবস্থাটা, আমি জানি না কতটুক তাদের জন্য ব্যবস্থা করেছে। হ্যাঁ, প্রশাসনিক দিক দিয়ে বলুন বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে বলুন, সত্যি আমি তো প্রথমেই বললাম যে খুব সুন্দর করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রেখেছে, এটা তো মানছি। কিন্তু আমাদের মধ্যবিত্তদের জন্যে আমার মনে হয় না যে কোনো এক্সট্রা সুযোগ দিয়েছে। আর আসামের কথা তো ছেড়ে দিন, আসামে আমি জানি না যে আমাদের আসামের মানুষরা কিসের জন্যে ইন্ডিয়া থেকে একদম বিভক্ত হয়ে আছে। কারণ হচ্ছে আপনি দেখবেন যে আসাম, আপনি আজকে লাস্ট 3 মাস ধরে যদি ফ্লাইট ফেয়ার দেখেন, তাহলে দেখবেন মিনিমাম 5,000 আর ওপরে 22,000 অবধি ফ্লাইট ফেয়ার। আপনার কলকাতার আসামের ফ্লাইট ফেয়ার
ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি। আমিও এরকমও হয়েছে যে আমি কিছুদিন আগে আমি ফ্র্যাঙ্কফুর্টে গেছিলাম, আমার কলকাতা থেকে ফ্র্যাঙ্কফুর্টের ভাড়া লেগেছে 22,000 টাকা, আর 5 দিন আগে আমি আসাম থেকে কলকাতায় গেলাম, সেই টিকিটের ফেয়ার দিলাম 18,000 টাকা। তো যদি এত দিল্লি হয়ে গেলে ভালো ছিল, আপনার দিল্লি হয়ে গেলে কম পড়তো। হ্যাঁ, দিল্লি হয়ে গেলে কম পড়তো। আরও একটা কথা হচ্ছে যে যদি এইভাবে হয় তাহলে আমাদের যারা এইখানে যারা ধর্মপরায়ণ মানুষ বা এখান থেকে যারা কুম্ভ যেতে চাইবে তারা কিভাবে যাবে? তাদের এত অত্যধিক খরচা করে ফ্লাইট বলুন, ট্রেন বলুন বা যে ব্যবস্থা আছে, তাদের জন্য একটা বিশেষ প্যাকেজ বা বিশেষ ব্যবস্থা করতে লাগছিল। তখনই তো আমরা ভাববো যে হ্যাঁ, আমাদের নর্থ ইস্টের জন্যে এই সরকার একটা নতুন কিছু করছে, সেটা ধর্মেই হোক, সেটাই আমরা মেনে নিতাম, সেটাই আমরা খুব ভালো মতো দেখতাম। তো সেরকম কিছু করেনি। নর্থ ইস্ট সবসময় নেগলেক্টেবল পজিশনে। নাগপুর থেকে সুপ্রশাসনের কিন্তু শিক্ষা নিয়ে এসেছেন আমাদের অসমের সব মন্ত্রীরা। তার সঙ্গে আপনার ভারতীয় জনতা পার্টিদেরকেও কন্ট্রোলিং, মানে সবাই বলে রিমোট কন্ট্রোল নাগপুরে রয়েছে। তাহলে এত সুপ্রশাসনের তাদের চিন্তাভাবনা করা লোকেরা এভাবে প্রশাসনকে কিভাবে ছাড় দিতে পারে যে তোমরা ব্যক্তিগত কোম্পানিগুলোর হাতে সমস্ত যে তোমরা এইভাবে করে মুনাফা আদায় করো? সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। তার সঙ্গে আরও একটা বিষয় জানতে চাইব যে এখন দেখা যাচ্ছে যে অসম সরকার আবারও যে বিদ্যুৎ বিভাগের, যে আপনি এজিসিএলে ছিলেন, আপনি সঞ্চালক পদে ছিলেন, সেখানে আপনি সেই বিষয়টা আমাদেরকে আরও একটু বিস্তারিতভাবে আপনি জানাতে পারবেন বা বলতে পারবেন যে ত্রিস্তরীয়ভাবে বিদ্যুৎ বিল বাড়ানোর একটা চেষ্টা চলছে, যেটা মানে আপনার টাইম ডে অফ যেটা আছে, মানে আপনার 5টা থেকে 12টা পর্যন্ত, যেটা পিক আওয়ার্সে আপনার 9.62 টাকা করে পার ইউনিট চার্জ করার জন্য সরকার একটা পরিকল্পনা করছে। সরকারকে প্রস্তাব দেওয়া হয়েছে এই ধরনের পরিকল্পনা করার জন্য, এবং আগামী হয়তো এপ্রিল মাস থেকে সেটা শুরু হতে যাচ্ছে। এই বিষয়টা আপনি যদি একটু বলেন। আপনি জানেন কি না, হয়তো আমাদের জনতাও ঠিকমতো জানে কি না আমি জানি না, নর্থ ইস্টের জন্যে কেন্দ্রীয় সরকার বা বিভিন্ন ব্যাংক, এডিবি বলুন বা বিভিন্ন ওয়ার্ল্ডের ব্যাংকগুলো যেভাবে বিদ্যুতের জন্য খরচা করে, আমার মনে হয় না ভারতবর্ষের কোনো স্টেটে এত টাকা পায়। এত টাকা পাওয়ার পরে কিসের জন্য? এটা তো আজকে না, এটা তো আমি 50 বছর ধরে দেখছি। যখন কংগ্রেস সরকার ছিল তখনও সেম অবস্থা। এখন বিজেপি সরকার আসার পরে একটা সাধুবাদ দিতে হবে যে যখন প্রথম বিজেপি সরকার আসলো তখন এই একদম এপিডিসিএল একদম সিকের পরে সিক হতে যাচ্ছিল, সেই গভর্নমেন্টটা মানে সেই এপিডিসিএল আস্তে আস্তে উত্থান হচ্ছে। কিন্তু আপনার এত ট্যারিফ বাড়ালে হবে না। আজকে কংগ্রেস একটা ভুল করেছে, কংগ্রেস গভর্নমেন্ট, এটা আমি বলছি এই কারণে যে তাদেরও কিন্তু ট্যারিফটা বাড়াতে লাগছিল, তারা কিন্তু সেই সময় ঠিকমতো ট্যারিফ বাড়ায়নি। আর না বাড়ানোতে লসের ওপর লস হতে হতে একটা সময় হয়েছিল যে এপিডিসিএল হয়তো প্রাইভেটাইজেশনে চলে যাবে, কারণ এপিডিসিএলের লস ছিল প্রায় 600 কোটি টাকা। তারপরে প্রত্যেক মাসে আবার স্যালারি দিতে হবে, তাতে তো লস বেড়েই যাবে। কিন্তু লসটা এত হওয়ার কারণ কিন্তু মিসম্যানেজমেন্ট, নো ডাউট। যদি তখন তো বন্ড দিয়ে সেই বিলগুলোকে বাড়তে দেওয়া হয়নি। ওটা তো সুরেশ প্রভু যখন ছিল, যখন বাজপেয়ী গভর্নমেন্টের সময় একটা খুব ভালো জিনিস করেছিল, বন্ড দিয়েছিল। এবং তখন একটা কথা বলেছিল, যেরকম নেপকো পাওয়ার প্রডিউস করে, যে নেপকো বা এনটিপিসি এনএইচপিসি যার থেকে তোমরা পাওয়ার নেবে, আজকের ডেট অবধি ওরা যত টাকা পায় সেই টাকাটা ইন্ডিয়া গভর্নমেন্ট বন্ড দিয়ে দিয়েছিল। আর কিন্তু এখন থেকে যে ট্যারিফ, যে প্রজেক্ট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে যে ট্যারিফ ফিক্সড হবে, সেই ট্যারিফের পয়সা যদি তোমাদের নাও লাগে তাও পেমেন্ট করতে হবে। তারপরেও আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, বা আসামের জনগণকে মনে রাখতে লাগবে, তারা কিন্তু হয়তো ঠিকমতো জানে না, এই এপিডিসিএল যারা পাওয়ারটাকে পারচেস করছে পাওয়ার প্রডিউসার কোম্পানি থেকে, নেপকো বা এনএইচপিসি থেকে, আমার মনে হয় তাদের গড় 4 টাকা বেশি, তার সব মিলে আপনার অমরাংশ প্রজেক্ট তো 1.5 টাকা রেটে পায়,
তারপরে কপিলি প্রজেক্ট আপনার 2.5 টাকা, তারপরে সব কিছু মিলে যদি অ্যাভারেজ হয় তাহলে কিন্তু যেহেতু নর্থ ইস্ট ব্যাকবোন অফ হাইডাল পাওয়ারের আমরা অনেক কম রেটে কিনতে পারি, কিন্তু এত কম রেটে কেনার পরে এত সেন্ট্রাল গভর্নমেন্ট এত ফান্ড অ্যালট করার পরে হাজার হাজার কোটি টাকা, মোটামুটি 30-40-50 হাজার কোটি টাকা ব্যয় করেছে সাবস্টেশন আর সব কিছু করার জন্যে। তারপরে কেন জনগণের ওপরে বোঝা চাপাচ্ছে বারবার? আর এটা তো সবাই বোঝে, এটাকে আর কেউ বোঝে না। মানুষের ইলেকট্রিসিটিটা কখন দরকার হয়, ওটা তো পিক আওয়াজ, তো সবাই জানে যে পিক আওয়াজ 5টা থেকে 12টা বা 10টা। তা সেই সময় যদি ট্যারিফটা বেড়ে যায় তাহলে তো সবসময় বেড়ে যাবে, তাহলে মানে এটা তো ওটাই তো মেন টাইম। আর 1 টাকা যদি ট্যারিফ বাড়ে, মনে করুন আজকে যদি আমার ইলেকট্রিসিটি রেট থাকে 1 টাকা, সেই ট্যারিফটা যদি 1 টাকা বাড়ে তাহলে কিন্তু এপিডিসিএলের এক্সট্রা হয়, রেভিনিউ কালেকশন হয় মিনিমাম 50 থেকে 80 কোটি টাকা। তো এরকমভাবে তো অনেকবার বাড়ানো হয়েছে, তো তারপরে পাবলিকের ওপরে কিসের জন্য এত বোঝা দিচ্ছে? আর যদি এত ইলেকট্রিসিটি বাড়ায় তাহলে পাবলিক চালাবে কিভাবে? আর আপনি দেখুন আজকে আমাদের এখানে ইন্ডাস্ট্রিগুলো ঠিকমতো আসছে না, এই কারণে যে আজকে ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের মতো এত হাইডাল পাওয়ার নেই, নর্থ ইস্টের মতো এত পাওয়ার নেই, ওদের তো কোল বেস পাওয়ার, ওটা একটু কস্টলিই হয়। তারপরেও দেখুন থার্মাল পাওয়ার হওয়ার পরে ওয়েস্ট বেঙ্গলে পাবলিকের থেকে যে রেটই নিক আপনার কিন্তু যখন ওখানে ফ্যাক্টরি, এই কারণেই ওখানে ইন্ডাস্ট্রিগুলো এত গ্রো করছে। আমাদের এখানে এত নর্থ ইস্টের ফেসিলিটি দেওয়ার পরে এত আপনার সুন্দর সুন্দর পলিসি থাকার পরে এত জিএসটি ফ্রি দেওয়ার পরে ইলেকট্রিসিটি কিন্তু সেই তাদের 8 টাকা রেটেই কিনতে হয়। তো যেখানে ওয়েস্ট বেঙ্গলে 4 টাকা একদম ফিক্সড, ওয়েস্ট বেঙ্গলে ইন্ডাস্ট্রি 4 টাকা রেটে ওরা পায়, আর এখানে সেটা 8 টাকা রেটে পাচ্ছে। তো এই কারণে ইন্ডাস্ট্রি এখানে ডেভেলপ করতে পারছে না, বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে এসেও আসছে না। আর আজকে যদি ইন্ডাস্ট্রি অনেক বেশি আসে তখন তো রেভিনিউ অটোমেটিক্যালি একটু কমালে, যেরকম একজন সবজি বিক্রেতা যখন সবজি বিক্রি করছে তো আরেকজন ও যদি 2 টাকা রেট নেয় আর পাশের জন যদি 1.5 টাকা রেট নেয়, তখন তো যে পাশে যে বিক্রি করছে ওর সবজি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, যেহেতু এর রেটটা কমেছে। এটাই তো ইকোনমিক্সে বলে যে চাহিদার সঙ্গে ইয়েটা ঠিক রাখার জন্য যোগানটা। তো সেই জিনিসটা আমাদের কেন পাচ্ছে না আমি জানি না। আর এইভাবে যদি মানুষের ওপরে, মধ্যবিত্তর ওপরে বা গরিব মানুষের ওপরে যদি এইভাবে ইলেকট্রিসিটির একটা বোঝা চাপায়, তাহলে আমার মনে হয় যে এমনিই তো আমাদের খুব খারাপ অবস্থা, এখন অর্থনীতির দিক দিয়ে খুবই খারাপ অবস্থা। এখন প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, এখন যা দাম বেড়ে গেছে তার থেকে আরও বেশি বেড়ে যাবে। যারা বেসরকারি খাতে চাকরি করছেন বা কাজকর্ম করছেন তাদের তো বেতন বৃদ্ধি হচ্ছে না, যেভাবে জিনিসের দাম বাড়ছে। যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের লোকেরা আপনার এড পে কমিশন পেয়ে যাবে, বা কেন্দ্রীয় সরকারের সমাহারে তাদেরকে বোনাস দেবে রাজ্য সরকার বা দিচ্ছে, কিন্তু যারা ব্যক্তিগত প্রতিষ্ঠানে কাজ করছেন যারা, তাদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তাদের তো বাড়ছে না, কিন্তু এইভাবে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। তা একটা ভীষণ চিন্তনীয় বিষয়। আমরা জানতে চাইব যে অসমের প্রায় দোরগোড়ায় দাঁড়িয়ে আছে অ্যাডভান্টেজ অসম। ইতিমধ্যে সিওল এবং জাপান ঘুরে এসছেন প্রধানমন্ত্রী, ঘুরে এসছেন আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এবং প্রধানমন্ত্রী অ্যাডভান্টেজ অসমে হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেখানে তিনি তার উদ্বোধন করবেন। তো এই আপনার থেকে জানতে চাইব যে এখন এই যে অ্যাডভান্টেজ আসাম, আপনি ইউরোপ ঘুরে এসছেন এবং ইউরোপের সঙ্গে শিক্ষা ব্যবস্থা সেদিন কথা হচ্ছিল যে কোলাবরেশন হলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি, বা আমাদের যদি সেই স্ট্রাকচারটাকে যদি আমরা ধরে আমাদের এখানে যদি করা যায় তাহলে কত সুবিধা হতে পারে। দেখুন, যে স্টেটে সব কিছু পাওয়া যাচ্ছে, আপনার কয়লা থেকে আরম্ভ করে, তেল থেকে আরম্ভ করে, প্রাকৃতিক গ্যাস থেকে আরম্ভ করে, মেন এত কিছু পাওয়ার পরেও বড় বড় ইন্ডাস্ট্রি কেন হচ্ছে না? আর যেখানে নর্থ ইস্ট ব্যাকবোন অফ পাওয়ার, যেখানে হাইডাল পাওয়ার টোটাল আমরা করার পরে সেটাকে সারা ভারতবর্ষে আমরা সাপ্লাই করতে পারি, সেই স্টেটে
কেন বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে না? আজকে এতদিনে তো অন্যান্য জায়গা থেকে আসামে এমনভাবে ইন্ডাস্ট্রি হতে হওয়ার সম্ভাবনা ছিল বা হতে পারত যে তাহলে তো আমাদের আসামের ছেলেদের, আসামের ইউথদের আর বাইরে গিয়ে চাকরি করতে হতো না বা বাইরে যেতে হতো, বাইরের সবাই আসামে এসে চাকরি করত। তার প্রধান কারণটা হচ্ছে যে আপনার শুধু অ্যাডভান্টেজ আসাম বা জাপান বা বাইরের কান্ট্রিগুলোকে ওদের প্রপোজ করলে হবে না। দেখুন, বাইরে থেকে যখন আপনি একটা জাপানের থেকে একটা ইন্ডাস্ট্রি আসবে, ডাইরেক্ট তো আর জাপানের ইন্ডাস্ট্রি এখানে আসবে না, ও তো ইন্ডিয়ার কারোর সঙ্গে কোলাবোরেশন করবে। তো কোলাবোরেশন করার সঙ্গে সঙ্গে ওই একটা জায়গায় তো ওদের প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে আমরা ইলেকট্রিসিটির কি ফেসিলিটি পাচ্ছি। ইলেকট্রিসিটিটাই তো মেন। যখন একটা ইন্ডাস্ট্রি হবে তখন হাজার হাজার কোটি টাকার ইলেকট্রিসিটি হবে, সেটা কি ফেসিলিটি পাওয়া যাবে। তারপরে আজকে আসামে এত কয়লা থাকার পরেও তো প্রশাসনকে আরও সজাগভাবে দৃষ্টি আকর্ষণ করতে লাগবে যে কেন আমরা এই কয়লাটা কম রেটে দিতে পারছি না। খনি থেকে কি রেটে কয়লা উঠছে আর সেই কয়লাটা বাইরে কি রেটে বিক্রি হচ্ছে, তার কারণটা খুঁজে বের করতে হবে। আমার মনে হয় কারণটা সবই জানে। এবার যদি কারো সৎ ইচ্ছা থাকে সেটা সঙ্গে সঙ্গে তা পূরণ হয়ে যাবে। তো কিছু করে দেখাক না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। ওনার তো অনেক বেশি উনি সব কিছু জানে এবং আমরা রেসপেক্টও করি যে সুপ্রশাসক হিসাবে। তাহলে এই দিকটা যদি একটু নজর দেয়, আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি করতে গেলে আপনাকে ডাকতে লাগবে না, আপনার কাছে সব ইন্ডাস্ট্রিয়ালিস্টরা চলে আসবে যদি আপনি ইলেকট্রিসিটির ওপর একটা কনসিডার করেন, যেটা ওয়েস্ট বেঙ্গল যে রেটে ইলেকট্রিসিটি দিচ্ছে সেই রেটে যদি ইলেকট্রিসিটি দিতে পারেন, আর যদি আমাদের এখানে যে সকল খনিজ পদার্থ আছে সেইগুলো যদি ঠিকমতো এই ইন্ডাস্ট্রিগুলোর কাছে পৌঁছে যেতে পারে, তাহলে মনে হয় যে এই আসাম 5 বছর পরে মানে ভারতবর্ষকে লিড করতে পারবে। ভারতবর্ষের সবাই আসামের দিকে তাকিয়ে থাকবে যে হ্যাঁ, এই একটা স্টেটে যারা নাকি ভারতবর্ষকে ইন্ডাস্ট্রির দিক দিয়ে লিডিং পারফরমেন্স করছে। আজকে গুজরাট লাগবে না, আজকে আসাম ফর্মুলা নিয়েই সারা ভারতবর্ষ চলতে পারে যদি ঠিকমতো আমরা এটাকে ব্যবহার করতে পারি। আর যদি ম্যানেজমেন্টটা ঠিকঠাক যদি চলতে পারে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আসাম একদিন ভারতবর্ষকে পথ দেখাবে এবং আসামকে দেখে সারা ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে কাজ করবে। আজকে যে টাটা এই প্রজেক্টটা করছে, এত বড় একটা প্রজেক্ট, 1,00,000 কোটি টাকা ব্যয় করার পরে যখন প্রজেক্টটা হবে, তখন আপনি ভাবুন তো যে আমাদের সেই ইন্ডাস্ট্রির সঙ্গে আরও কতগুলো ইন্ডাস্ট্রি, ছোট ছোট কত ইন্ডাস্ট্রি হবে, আর কত মানুষের ওখানে চাকরি হবে বা অন্যান্য যে কোনো কাজ করতে পারবে, বিজনেসম্যানরাও তারা কত উপকৃত হবে। তো এরকম আপনার কথা থেকে আমি একটা কথা বুঝতে পারছি যে আপনি বলতে চাইছেন মুখ্যমন্ত্রীকে আরও বেশি আত্মবিশ্বাসী হওয়ার জন্য অসমের যা সম্পদ রয়েছে, অসমের সম্পদের সঠিক ব্যবহার করার জন্য, এবং এই সঠিক ব্যবহার অসমকে স্বাবলম্বী করতে পারে। ঠিক আপনার কথার যদি অর্থটা তাই হয়। আমরা যদি দেখি যে সেমিকন্ডাক্টরের জন্য যে যা উৎসের প্রয়োজন রয়েছে, খুব ভালো পিওর কোয়ালিটির জলের প্রয়োজন হয়, এবং তাছাড়া যে মানে যেই র মেটেরিয়ালসের প্রয়োজন হয় তা আমাদের পাশেই রয়েছে, আমাদের ভুটানে রয়েছে, সেখান থেকেও তার যে র মেটেরিয়ালসটা রয়েছে তারা আনতে পারবে। এবং তার সঙ্গে আপনি যে কথাটা বলেছেন, স্বাবলম্বী হতে গেলে আমাদের নিজেদের মধ্যে যে রিসোর্স রয়েছে তা আমরা সঠিক মূল্যায়ন করা দরকার এবং সরকারকে আরও আত্মবিশ্বাসী হওয়া দরকার অসমের খনিজ সম্পদ, বনজ সম্পদ যা রয়েছে তার সঠিক নির্ধারণের জন্য। যেমন আসামে মানে আমরা দেখেছি যে বালি একটা অসমের সবচেয়ে বড় সমস্যা, কারণ নদী শুকিয়ে গেলে বালি হয়। সেই বালির উপর বেস করে কিন্তু আমাদের এখানে কাচের ইন্ডাস্ট্রি হতে পারে। কাচের আমরা জিনিসপত্র থেকে আরম্ভ করে মানে কাচ তো আমাদের প্রয়োজনীয়, আমাদের সব কিছুতেই কাচের প্রয়োজন, কাচেরও একটা বড় ইন্ডাস্ট্রি হতে পারে। তো সরকার যদি নিজেদের সদিচ্ছা নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যায়, ঠিক কিনা? আসামে কি নেই আপনি বলুন তো? চা থেকে আরম্ভ করে, গ্যাস থেকে আরম্ভ করে, কয়লা থেকে আরম্ভ করে, আপনার চুনা পাথর থেকে আরম্ভ করে, আপনার
কি নেই। এবারে এই যেগুলো আছে সেগুলোকে সমস্ত কিছু নিজের স্বার্থ ছেড়ে দিয়ে যদি ভালো প্রশাসনিক মানুষদের নিয়ে যদি ভালো করে কিভাবে ইন্ডাস্ট্রি গ্রো হবে, আমার বাইরে গিয়ে কিছু হবে না, আমার এইখানে যারা ভালো ভালো মানুষ আছে, যারা ইন্ডাস্ট্রি বোঝে, যারা পাওয়ার সেক্টরটা বোঝে, তাদেরকে নিয়ে যদি ভালো মতো একটা সুন্দরভাবে তৈরি করে, তাহলে তো পরিবেশ তৈরি করে, তাহলে তো কবে এটা আরও আরও অনেক 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 বেশি ডেভেলপড হয়ে যাবে। আজকে যদি আসামে বড় বড় যেরকম এখানে অয়েল সেক্টর আছে, তো অয়েলের ওপরে যদি একটা ইউনিভার্সিটি মানে শুধু একদম পার্টিকুলারলি ওই সাবজেক্টটার ওপর মিনারেলের ওপরে যদি আমরা এখানে কোনো হ্যাঁ একটা ইউনিভার্সিটি করতে চাই, বড় বড় ইনভেস্টার এখানে চলে আসবে। তারপরে আপনি হয়তো মানে এখানে যেরকম বি বড়ুয়া ছিলেন, ভোলানাথ বড়ুয়া, ওনার যে সৎ ইচ্ছাটা ছিল, সেই সৎ ইচ্ছা কিন্তু আমি জানি আজকে অবধিও সেই সৎ ইচ্ছাটা পূরণ হয়নি। সেই ইচ্ছাটা পূরণ করার জন্য যেটা লাগে সেটাকে নিয়ে আসুন না, যারা জানে তাদের সঙ্গে বসুন না, বসে সুন্দরভাবে তৈরি করুন না। আমি আপনাকে বলছি যে আজকে আসামের বুকে যে সমস্ত জিনিস আছে, আর যে সমস্ত আমাদের অসমীয়া যারা পাট, মুগা, এরি, যারা বিজ্ঞ মানুষ আছে, তাদের যে ধরনের সদিচ্ছা আছে, সেই সদিচ্ছাটা যদি পূরণ করা হয়, আপনার ব্যক্তি বিশেষে আমার ব্যক্তি বা আমার ব্যক্তিগত কি মুনাফা হবে সেটাকে বাদ দিয়ে আপনি যদি আসামের কি উন্নতি হবে, আসামের কি মুনাফা হবে, সেটা যদি আপনি করতে চান, আমার মনে হয় যদি 5 বছর সুন্দরভাবে যদি সুন্দর একদম সোনার আসাম গড়ার জন্য যদি আপনি নিজের সদিচ্ছাতে যদি করতে চান, তাহলে আসাম একদিন ভারতবর্ষের সব রাজ্যকে দেখাবে যে হ্যাঁ, আমরা যেরকম এখন কথায় কথায় বলে গুজরাট মডেল, কী ছিল গুজরাট, কতটুক জায়গা, সেই গুজরাট যদি একটা মডেল হিসেবে উত্থাপন করে দিতে পারে, গুজরাট যদি মডেল হিসেবে আপনি উত্থাপন করেন, তাহলে গুজরাটে কতটা স্পেশাল ইকোনমিক জোন রয়েছে, 37 বোধহয় স্পেশাল ইকোনমিক জোন রয়েছে। আমাদের কেন থাকছে না? আমাদের নর্থ ইস্ট পলিসি কেন উঠিয়ে দিল? চিকিৎসা ব্যবস্থা প্রাইভেটে, সমস্ত কিছু প্রাইভেটে, ইলেকট্রিসিটি প্রাইভেটে, তাহলে গুজরাট মডেলটা আপনি এখানে এনে কি করে করবেন? আমাদেরকে যে কার্ড দেওয়া হচ্ছে ওই কি আপনার স্বাস্থ্য সেবার জন্য, সেই কার্ডই তো কাজ করছে না এখন আসামে, তাহলে গুজরাট মডেল কোথা থেকে করবেন আপনি? আর আপনি আরেকটা কথা বলেছেন ব্যক্তি স্বার্থ। ব্যক্তি স্বার্থ যদি রাজনৈতিক দল ব্যক্তি স্বার্থটা ভালো বোঝে, যদি ব্যক্তি স্বার্থ ত্যাগ করে হতো, তাহলে আজকে গুয়াহাটিতে জাইকার মতো জলের প্রজেক্টটাও হয়ে যেত বোধ করি। দেখুন, এটা আমার থেকে যারা গভর্নমেন্ট চালাচ্ছে তারা ভালো বুঝবে। আমি শুধু জনগণের জন্য একটা কথাই বলতে পারি যে আসামে রিসোর্স আছে, আসামকে উন্নতির পথে নিয়ে গেলে, অসমকে উন্নয়নের মুখে নিয়ে গেলে অসমের ভবিষ্যৎ, অসম 1 নম্বরে থাকবে এবং অসম একদিন ভারতবর্ষে সবাইকে দেখাবে যে হ্যাঁ, আমরা এখানে আসাম মডেলটাকে নিয়েই ভারতবর্ষ চলবে। আসামে কি নেই বলুন তো? এত বড় একটা কাজিরাঙা আছে, আপনি জানেন যে আজকে আরেকটা জিনিস আপনি শুনুন, আজকে যে আমাদের এখানে উমানন্দ আছে, আজকে ট্যুরিজম থেকে একবার আপনি নেটে সার্চ করুন তো, আপনি দেখবেন যে অমরনাথে যে জিনিসটা আছে, সেম জিনিস কিন্তু ভারতবর্ষে আরেকটা জায়গায় আছে, সেটা হচ্ছে উমানন্দে। কিন্তু এটাকে নিয়ে কতটুকু প্রচার হয়েছে? আজকে যদি অমরনাথে যাওয়ার জন্যে সব মানুষ অত কাশ্মীরে অত উগ্রপন্থী অত কিছুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু অমরনাথে যাচ্ছে ওটা দেখার জন্য, আপনি যদি উমানন্দকে ঠিকমতো উত্থাপন করেন, এখানে সবাই আসবে। 64টা জাগ্রত কেন্দ্র রয়েছে, তার মধ্যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় লোকরা যাচ্ছে। আপনি ঠিকই বলেছেন। আজকে কামাখ্যার থেকে বড় কিছু আছে ভারতবর্ষে? আজকে সেই কামাখ্যার যে আপনার আমি পরশুদিন দেখলাম, কামাখ্যার পয়সা এই রিজু শর্মা তার বাড়িতে ইডি অভিযান কতটুক আপনি
রিজু শর্মাকে দেখে কতটুকু একটা বাচ্চা ছেলে ও ও ও কিভাবে এত ইয়ে করলো। আর সেটা তো আছে, সেটা বাদ দিন। আমার কথা হচ্ছে যে আমাদের এখানে এত কিছু থাকার পরে আজকাল দেখুন যে সিস্টেমেটিক ওয়েতে যে কোনো তীর্থস্থানকে সিস্টেমেটিক ওয়েতে চলতে লাগবে। সেকেন্ড হচ্ছে যে এই যে সিএসআর ফান্ডটা যাতে যেরকম আমাদের এখানে নেপকো, ওএনজিসি, এনটিপিসি, এনএইচপিসি যারাই এখানে আছে ওদের যাতে সিএসআর ফান্ডের পয়সাটা সুন্দরভাবে আমাদের এইসব তীর্থস্থান বলুন বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার তো পারবে সিএসআর ফান্ড যেটা সমাজমূলক কাজে যাতে যদি ভালো মতো ব্যয় করতে পারে বা ওদেরকে যদি ওইভাবে বলা হয় না আগে তোমাকে আসামের জন্য করতে হবে তারপরে ভারতবর্ষে অন্যান্য জায়গায় করতে হবে, যেহেতু এখানে আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়েই তোমরা তোমাদের প্রধানমন্ত্রী কেয়ার যে ফান্ড করেছিল কোভিডের সময়, এখানে যত সিআরসি ফান্ড ছিল সমস্ত ফান্ড সেখানে চলে গেছে, তার হিসাব কেউ দেয়নি, তার হিসাব কেউ নেয়নি। তো এখানে যারা এনজিওরা রয়েছে, যারা সমাজ গঠনমূলক কাজে সরকারকে সহযোগিতা করার কথা, তাদের কিন্তু ব্যাকবোন অলরেডি ভেঙে পড়েছে। তো ওটাই তো কথা। আমি তো একটা কথাই বারবার বলছি যে আমাদের এখানে এত বড় বড় অভিজ্ঞ মানুষ আছে। আসামে কে নেই যেখানে ভূপেন হাজারিকা থেকে আরম্ভ করে যেখানে আপনার শ্রীমন্ত শঙ্করদেব থেকে আরম্ভ করে যেখানে সব কিছু আমাদের এখানে আছে, তারপরে আমরা কেন অল্প হলেও পিছিয়ে থাকবো? আমাদের তো লক্ষ্য রাখতে হবে যে 1, 2, 3-এর মধ্যে আমার আসামকে থাকতে লাগবে। আর 1, 2, 3-এর মধ্যে থাকতে লাগলে আপনাকে ইন্ডাস্ট্রি গ্রো করতেই লাগবে। আর ইন্ডাস্ট্রি গ্রো করতে গেলে আপনার মানসিকতাটাকে চেঞ্জ করে দিতে হবে, ব্যক্তি স্বার্থ ত্যাগ করে জনগণের জন্যে, গভর্নমেন্টের জন্যে, আসামের জন্যে, আসামবাসীর জন্যে যদি কাজ করতে পারে তাহলে কিন্তু একদিন আসাম একদম ভারতবর্ষের শ্রেষ্ঠ রাজ্য হবে। কণ্ঠস্বর থেকে বিদায় নিচ্ছি, দেখতে থাকুন কণ্ঠস্বর। ধন্যবাদ আপনাকে, আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য।